আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরা আজকে ভেক্টরের লেকচার নাম্বার 13টা পড়ব। গত লেকচারে মানে লেকচার 12তে আমরা অ্যাকচুয়ালি ডট গুণফল পড়ছিলাম। সো আজকে ডট গুণফল গত লেকচারে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আমি আপনাদেরকে গত লেকচারে ডট গুণন পড়াচ্ছিলাম। সো এই লেকচারটা শুরু করার সময় আমি একটু ডট গুণনটা আবার একটু জাস্ট হালকা রিভিউ করে নিব যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। সো গত ক্লাসে আমরা ডট গুণন পড়েছিলাম এইভাবে: এ যদি একটা ভেক্টর হয়, বি যদি আরেকটা ভেক্টর হয়, এবং এ এবং বি ভেক্টরের মাঝখানের কোণটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এ ডট বি কে প্রকাশ করা হয় এ বি কস থিটা দ্বারা। এটা ছিল ডট গুণফলের একেবারে বেসিক ডেফিনেশন বা সংজ্ঞা। এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা দুটো ভেক্টরের ডট গুণন করি, তখন যদি এ ভেক্টরটা এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হয়, এবং বি ভেক্টরটি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গত ক্লাসে পড়া ডট গুণফলের একেবারে বেসিক। সো এটা নিয়ে গত ক্লাসে আমরা টানাহেঁচড়া করেছি। আজকে আমরা ডট গুণফলের আরও কিছু ব্যবহার দেখব। তো ডট গুণফলের আজকে প্রথম যে ব্যবহারটা দেখব এটাকে বলা হয় দিক কোসাইন। সো দিক কোসাইনটা কি সেটা আমি আপনাদেরকে পড়ানোর আগে একটা ছোট্ট এক্সাম্পল টানবো। কারণ হচ্ছে কেন দিক কোসাইনটা জরুরি সেটা আগে আমাদের বোঝা জরুরি। দেখেন, যদি কোনো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, মানে একটা তল যদি হয়, তলের উপরে দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা খুঁজে বের করা খুব সহজ, জটিল কোনো কাজ না। কেন? কারণ চাঁদা দিয়েই তো ভাই কোণ আঁকা যায়, চাঁদা দিয়েই তো কোণ পরিমাপ করা যায়। ধরেন আমার হাতে দুটো কলম আছে, এই দুইটা কলম এইভাবে রাখা আছে। এখন যদি সে কোনো একটা তলের উপরে থাকে, দ্বিমাত্রিক একটা তলে, যে আমার হাতের উপরে এই কলম দুইটা আমার রাখা আছে, এটা দ্বিমাত্রিক। খেয়াল করেন এটা কি দ্বিমাত্রিক, কারণ হাতের তলটা কি, এটা একটা দ্বিমাত্রিক তল, এটার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাহলে এইখানে আমি কলম দুইটাকে হাতের তলের উপরে যদি রাখি, এই কোণটা চাঁদা দিয়ে মাপা যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখনই দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক করে ফেলা হবে। খেয়াল করেন, আমি অন্যভাবে বুঝিয়ে বলি। এই যে আমার হাতের তলার উপরে কলম দুটাকে রাখছিলাম, এখন একটা কলমকে যদি আমি হাতের তল থেকে এইভাবে সরায় নিয়ে আসি, খেয়াল করেন এখন কিন্তু কোণ ত্রিমাত্রিক হয়ে যাচ্ছে। এবং দেখেন কোণের মানটা প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে, এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে কোণ পরিমাপ করব? দ্বিমাত্রিকে খুব সহজে চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করা যায়, কিন্তু ত্রিমাত্রিকে এইভাবে চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করাটা খুব কঠিন কাজ। আমি বলবো না সেটা সম্ভব না, বাট সেটা কঠিন। বা আরেকটু এক্সাম্পল দেয় আমি একটু ভিন্নভাবে। ধরেন একেবারে শূন্যে দুইটা বস্তু বের হয়ে আসে, শূন্যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বস্তু উপর থেকে ঝুলে আসে নিচের দিকে। ওই দুইটা বস্তু ধরেন এইভাবে আছে, উপর থেকে নিচে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এই তেরাভাবে থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে। ওইখানে উঠে চাঁদা ধরবেন কেমনে, সেটাও তো ঝামেলার। সুতরাং আমরা যদি যে কোনো বস্তুকে, যে কোনো রেখাকে, দৈর্ঘ্যকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি, তাহলে ভেক্টরের মাধ্যমে, ডট গুণফলের মাধ্যমে কোনটাও আসলে নির্ণয় করা সম্ভব। সেটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই যে গত ক্লাসে দেখছিলাম যে এ ডট বি সমান এ বি কস থিটা। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যদি এ ভেক্টর জানি, বি ভেক্টর জানি, তাহলে থিটার মান বের করা যাবে, মানে কোনটা কত সেটা বের করা যাবে। এটা দ্বিমাত্রিক ক্ষেত্রেও যাবে, ত্রিমাত্রিক ক্ষেত্রেও যাবে। কারণ দেখেন এই যে এ ডট বি যখন করছি, এইখানে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এরা কি দ্বিমাত্রিক ভেক্টর না? তো এটা তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটা। এখন আজকের চ্যালেঞ্জটা, প্রথম চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর তিনটা অক্ষের কোনটার সঙ্গে কত কোণে থাকে সেটা নির্ণয় করতে হবে। সো আমি একটু চিত্রটা আঁকি, চিত্র আঁকলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ধরেন আমার একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো। এটা আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা।
তাহলে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং আর একটা জেড অক্ষ আছে। তাহলে এটাকে ধরলাম এক্স অক্ষ, এটাকে ধরলাম ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকে। এখন এইখানে কোনো একটা ভেক্টর, ধরেন এই অরিজিন বা মূল বিন্দু থেকে একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর। তাহলে এই এ ভেক্টরটা আমার এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে। তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে যদি আমরা বলি থিটা এক্স, ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে যদি বলি থিটা ওয়াই, এবং জেড অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা যদি বলি থিটা জেড। আমার এখানে ধরেন জেড অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ, এখানে জেড অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ ধরলাম থিটা জেড। আমাদের পারপাস বা উদ্দেশ্যটা হচ্ছে এই তিনটা অক্ষের সঙ্গে উৎপন্ন কোণটা বের করা। তাহলে আমরা আজকে যেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ডট গুণফলের আরেকটি ব্যবহার। ডট গুণফলের ব্যবহার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ তিনটির সাথে উৎপন্ন কোণ। তাহলে এই অক্ষ তিনটির সাথে উৎপন্ন কোণকে আমরা দিক কোসাইন হিসেবেও চিনি। তাহলে কোথাও যদি দিক কোসাইন বলা হয়, দিক কোসাইনের মিনিং হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ তিনটার সঙ্গে কত কোণ ভেক্টরটা উৎপন্ন করতেছে সেটা এখন বের করতে হবে। এখন খেয়াল করেন, আমরা শুরুতেই ধরে নিছি এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা এক্স কোণ উৎপন্ন করে। এখন এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যদি চিন্তা করি, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, সেটাকে আই এর সঙ্গে আই নিয়ে যে কোনো একটা ভেক্টর, ধরেন 1i 2i 3i 4i, সবই তো এক্স অক্ষ বরাবর, কারণ একক ভেক্টর আইটা কোন অক্ষ বরাবর নির্দেশ করে? এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে ধরে নিই আগে যে এই দিকে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আই আছে। তাহলে এই যে এ ভেক্টরটা একক ভেক্টর আই এর সঙ্গে থিটা এক্স কোণে আছে। তাহলে আমরা মনে করি এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে। আমরা এটা ধরে নিচ্ছি যে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে। তাহলে এই এ ভেক্টরটা এখন অ্যাকচুয়ালি একক ভেক্টর আই এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই থিটা এক্স। তাহলে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এ ভেক্টরের সঙ্গে ডট গুণফল ফল করব একক ভেক্টর আই কে। তাহলে এ ডট আই, এখন অলরেডি সংজ্ঞা কি পড়ছি আমরা? এ ডট বি সমান এ বি কস থিটা, মানে এ ভেক্টরের মান নিব, বি ভেক্টরের মান নিব, তাদের মাঝখানের কোণের কজ নিব। তাহলে এইখানে এ ভেক্টরের মান কি? শুধু এ। একক ভেক্টর আই, বলছি একক ভেক্টর, তাহলে এর মান কত? এক। কজ নিব থিটা এক্স। কেন থিটা এক্স? এ ভেক্টর এবং একক ভেক্টর আই এর মাঝখানের কোণটাকে আমরা থিটা এক্স অ্যাজিউম করে নিছি অলরেডি। এখন তাহলে দেখেন এইখান থেকে আমরা যেটা পাবো, এ ডট আই করলে কি পাবো সেটা এখন আমাদের জানা দরকার। চলেন তাহলে এ ডট আই করি। আমরা এখন এ ডট আই করি। এ ভেক্টর ডট আই, এ ভেক্টরটা কি? এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটার সঙ্গে ডট গুণফল করছি একক ভেক্টর আইটাকে। এইবার একটা জিনিস খেয়াল করেন, এখানে ডট গুণফল করছি একক ভেক্টর আই দিয়ে, তাহলে আই এর সঙ্গে এ এক্সটাকে যখন গুণ করতে যাব, এ এক্স আই ডট আই করলাম প্লাস এ ওয়াই
জে ডট আই, এখানে কি আছে, জে আছে, জে ডট আই আছে, আর ফাইনালি এ জেড কে ডট আই। জাস্ট দেখেন আমি এই আইটাকে দিয়ে তিনটা ভেক্টরকেই গুণ করে দিছি, এ এক্স আই ডট আই, এ ওয়াই জে ডট আই, আর এ জেড কে ডট আই। এখন গত ক্লাসেই অলরেডি আমরা পড়ছি যে আই ডট আই অন হয়, জে ডট জে অন হয়, কে ডট কে অন হয়, এর বাইরে সব কিছু কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে সেই প্রপার্টি থেকে আই ডট আই কত বসাবো, অন বসাবো। তাহলে আই ডট আই অন বসালে এ এক্স, বাকিগুলো কি হয়ে যাচ্ছে, সিম্পলি জিরো হয়ে যাচ্ছে। কেন, কারণ এই যে গত ক্লাসের প্রপার্টি আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান অন, আর আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান জিরো। সুতরাং এটা গত ক্লাসে আমি আয়ত একক ভেক্টরের ডট গুণফল পড়ানোর সময় আপনাদেরকে পড়িয়ে রাখছি, সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম। এখন তাহলে দেখেন এ ডট আই সমান কি লেখা যাচ্ছে, এ এক্স লেখা যাচ্ছে। তাহলে এখানে এ ডট আই এর জায়গায় কি বসাবো, এ এক্স, এ এক্স সমান এ কস থিটা এক্স। তাহলে এখান থেকে আমরা কস থিটা এক্স ইকুয়ালস টু পাচ্ছি এক্স বাই এ। সুতরাং থিটা এক্স পাবো কজ ইনভার্স এক্স বাই এ। দেখেন এখন তাহলে এ এক্স এবং এ এই দুইটার মান জানা থাকলে আমি থিটা এক্স বা এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণটা বের করতে পারছি। আর ভেক্টর এ এর যে মান, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টরের মান এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমি যখন আপনাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়িয়েছিলাম তখন কিন্তু সুন্দর মতো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরের মান কত হবে সেটা বের করতে শিখিয়েছিলাম। সো সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি। সো খেয়াল করেন আননোন কিচ্ছু কিন্তু নাই, নতুন কিছু কিন্তু নাই, আমরা জাস্ট যেটা শিখছি সেটাকে এখন কি করতেছি, অ্যাপ্লাই করতে শিখতেছি। তাহলে এটা হচ্ছে কার সঙ্গে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। এবার তাহলে আমরা একটু দেখি, একটা জেনে গেছি এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণটা, ডিরেক্টলি লিখে ফেলি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। প্রকাশ করতেছি থিটা এক্স দ্বারা, কজ ইনভার্স এক্স বাই এ। তারপর তাহলে ওয়াই অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কি হবে, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। এটা তাহলে থিটা ওয়াই সমান কজ ইনভার্স এ ওয়াই বাই এ, এবং ফাইনালি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, থিটা জেড ইকুয়ালস টু কজ ইনভার্স এ জেড বাই এ। হয়ে গেল। সো খেয়াল করেন একটা সূত্র মনে রাখলেই বাকি দুইটা মনে থাকে, এখানে আলাদা আলাদাভাবে তিনটা সূত্র মনে রাখার প্রয়োজনই হয় না। সুতরাং আমরা তাহলে ডট গুণফলের সাহায্যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর কত কোণে আছে কোন অক্ষের সাথে সেটা কিন্তু ইজিলি কি করতে পারতেছি, বের করে ফেলতে পারতেছি ইনশাল্লাহ আমরা। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ডট গুণফলের সাহায্যে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষগুলির সঙ্গে উৎপন্ন কোণটা আমরা বের করতে পারতেছি। তাহলে এইটার একটা গাণিতিক প্রয়োগ দেখি, চলেন একটা কোশ্চেন জেনারেট করি। কোশ্চেন, এ একটা ভেক্টর যদি নেই আমরা 3i মাইনাস 4j প্লাস 5k, ভেক্টরটি অক্ষ তিনটির সাথে যে কোণগুলি উৎপন্ন করে তা নির্ণয় করো।
খেয়াল করেন আমরা একটা ভেক্টর নিলাম 3i মাইনাস 4j প্লাস 5k। এই ভেক্টরটা অক্ষ তিনটার সাথে যে কোণগুলো উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অলরেডি তো আমরা সূত্র পড়ে ফেলছি, এখন আমার থিটা এক্স থিটা ওয়াই এবং থিটা জেড নির্ণয় করতে হবে। সো ভেক্টরটা জানা আছে, এ ভেক্টর ইকুয়ালস টু 3i মাইনাস 4j প্লাস 5k। তাহলে আমাদের এখানে শুরুতেই ভেক্টর এ এর যে মান সেটা আমরা নির্ণয় করে নেই। ভেক্টর এ এর মান, এ এর মান রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এ এক্স, এখানে এক্স কত, আয়ের সঙ্গে কত আছে 3, তাহলে 3 স্কোয়ার। এ ওয়াই স্কোয়ার জের সঙ্গে আছে -4 স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার কে এর সঙ্গে আছে 5, তাহলে এটা হবে 5 স্কোয়ার। সো 9 16 25, 9 যোগ 16 যোগ 25, 25 আর 25 50, রুট ওভার 50, তাহলে 5 রুট 2 হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে আমরা ভেক্টরের মানটা আগে বের করে নিলাম। এখন আমরা তো ডিরেক্টলি সূত্রগুলো ব্যবহার করতেই পারবো এখন, তাই না? তাহলে থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এ এক্স বাই এ। তাহলে কজ ইনভার্স এক্স হচ্ছে 3, এ হচ্ছে 5 রুট 2। তাহলে কজ ইনভার্স 3/5 রুট 2 যদি আমরা করি, এটা দিবে আমাদেরকে 64.89 ডিগ্রি। থিটা ওয়াই কজ ইনভার্স এ ওয়াই বাই এ, কজ ইনভার্স এ ওয়াইটা হচ্ছে -4 ডিভাইডেড বাই 5 রুট 2। তাহলে থিটা ওয়াইয়ের যে ভ্যালুটা আসবে, আমরা একটু ক্যালকুলেট যদি করি, একটু ক্যালকুলেশন করে দেখি, এটা আসবে 124.45 ডিগ্রি। আর থিটা জেড, জেড অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কজ ইনভার্স এ জেড বাই এ। তাহলে এ জেড এর ভ্যালু এখানে কত, 5 ডিভাইডেড বাই 5 রুট 2, 1/√2, তো এটা 45 ডিগ্রি আসবে। তাহলে এই যে দেখেন, আমরা যদি দিক কোসাইন জানি, তাহলে এই দিক কোসাইনের সাহায্যে অ্যাকচুয়ালি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, সেটা অক্ষ তিনটার সঙ্গে কত কোণে আছে সেটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারছি ইনশাল্লাহ। সো এটা গেল তাহলে ডট গুণফলের আর একটা বড় প্রয়োগ, যে যার সাহায্যে আমরা তিনটা অক্ষের সাথে কত কোণে একটা ভেক্টর আছে সেটা ইজিলি বের করতে পারি। ওকে, আমরা নেক্সট প্রয়োগে যাব, যে ডট গুণফলের সাহায্যে আমরা লম্ব অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করতে পারি। সো তাহলে আমাদের পরবর্তী যে প্রয়োগ সেটা হচ্ছে ডট গুণফলের সাহায্যে লম্ব অভিক্ষেপ ও উপাংশ নির্ণয়। এখন দেখেন, এখানে প্রথম যে কোশ্চেন, লম্ব অভিক্ষেপ কি জিনিস আর উপাংশ কি জিনিস, আগে এই জিনিসটা একটু আমরা আলাদা করে নিব, যে লম্ব অভিক্ষেপ কি উপাংশ কি, দুইটা জিনিস আসলে এক না। লম্ব অভিক্ষেপ বা এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রজেকশন, আর উপাংশ হচ্ছে কম্পোনেন্ট। সো আমি একটু ইংরেজি টার্মসগুলোও বলি। লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন, আর উপাংশ হচ্ছে কম্পোনেন্ট। লম্ব অভিক্ষেপের শুধুমাত্র মান আছে, এটার কোনো দিক নাই। লম্ব অভিক্ষেপ একটা অ্যাকচুয়ালি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি না। আর উপাংশ যেটা, এটা অ্যাকচুয়ালি ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি না। সো যখন আমরা লম্ব অভিক্ষেপের কথা বলছি, তখন আমরা শুধুমাত্র মানটা নির্ণয় করব। তাহলে চলেন একটু লম্ব অভিক্ষেপ দেখি, কোনো একটা রেখার জন্য আগে লম্ব অভিক্ষেপ দেখি। সো লম্ব অভিক্ষেপ, একটু নামটা খেয়াল করি। ধরেন আমার কোনো একটা বস্তু এইভাবে কাত করা আছে, এটা একটা বস্তু কাত করা আছে, তাহলে আসলে লম্ব অভিক্ষেপ কিভাবে আসবে? সো আমি এই বস্তুটার এজ বা শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব যদি টানি, ধরেন বস্তুটা হচ্ছে এইখানে এ থেকে বি, এ বি একটা বস্তু, আমি বি থেকে বস্তুর ভূমির উপরে একটা লম্ব টানলাম, বি থেকে ভূমির উপরে একটা লম্ব টেনে দিলাম।
তাহলে এই যে যখন বি থেকে লম্বটা টানলাম, এইটা লম্ব, বি থেকে সি পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা হচ্ছে লম্ব। এখন লম্বটা ভূমিতে যে বিন্দুতে এসে ছেদ করতেছে, পাদবিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকেই বলা হয় লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন। আবার রিপিট করতেছি, একটা বস্তু যদি মাটিতে হেলানো অবস্থায় থাকে, কাত করা অবস্থা থাকে, শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব টানার পরে পাদবিন্দু থেকে যে দূরত্বটা আমরা এই লম্ব বিন্দু পর্যন্ত পাই, এটাকেই বলা হয় প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ। সুতরাং আশা করি ইনশাল্লাহ লম্ব অভিক্ষেপ কাকে বলে সেই জিনিসটা ক্লিয়ার আমরা। সো লম্ব অভিক্ষেপটা আসলে কিছুই না, একটা দূরত্ব ইন্ডিকেট করে, দূরত্ব নির্দেশ করে। তাহলে কিভাবে ভেক্টরের বেলায় ডট গুণফলের সাহায্যে আমরা লম্ব অভিক্ষেপ বের করব, সেই চ্যালেঞ্জটা এখন আমরা ফেস করি। সো ধরেন আমার একটা ভেক্টর আছে এইখানে, মাটিতে একটা ভেক্টর আছে বি ভেক্টর, আর এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর। তাহলে আমার দুটো ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। আমি এই বি ভেক্টরের উপরে লম্ব টানবো এ ভেক্টর থেকে, বি ভেক্টরের উপরে লম্ব টানবো কোথা থেকে, এ ভেক্টর থেকে। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের উপরে লম্ব টানি। তাহলে আমি যদি বিন্দুগুলোকে সূচিত করি এইভাবে, ধরেন আমার এটা অরিজিন ও বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তাহলে ও পি কিউ, লম্বটা পি কিউ, তাহলে লম্ব অভিক্ষেপ কি, ও কিউ। ও কিউ যে অংশটুকু, এটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। এবং এই লম্ব অভিক্ষেপটাকে আমি বললাম এক্স, যে আমার এক্সটা হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। তাহলে দেখেন, বি ভেক্টর এর উপরে এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু এক্স। বি এর উপরে এর লম্ব অভিক্ষেপটা কত, এক্স। এখন দেখেন এক্স সমান কত সেটা একটু চিন্তা করি। ওপি এই দৈর্ঘ্যটা কি, এ ভেক্টরের মানটা সূচিত করে। ওপি ইকুয়ালস টু এ, ওপি ইকুয়ালস টু এ। এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝখানের কোণটা ধরলাম থিটা, যে ভেক্টর এ এবং বি ভেক্টর থিটা কোণে আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, এক্সটা কি, ভূমি, আর এই ওপি রেখাটা কি, অতিভুজ। তাহলে ভূমি মানে ও কিউ ডিভাইডেড বাই অতিভুজ ওপি সমান কত হবে, অবশ্যই কস থিটা। ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কি, কস থিটা। ও কিউ ভূমি আর অতিভুজ ওপি, ও কিউ বাই ওপি সমান কস থিটা। কিন্তু ওপি সমান কি, ওপি সমান হচ্ছে এ ভেক্টরের মান এ, আর ও কিউ সমান কি, এক্স। তাহলে এক্স ডিভাইডেড বাই এ সমান কস থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এক্স ইকুয়ালস টু এ কস থিটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর মানটা কত হবে, এ কস থিটা হবে। সুতরাং এক্স এর জায়গায় আমরা বসাতেই পারি এ কস থিটা। কিন্তু এ ডট বি মানে এ বি কস থিটা। তাহলে আমরা যদি এখানে একটা বি নিয়ে এসে এ বি কস থিটা লিখি, একটা এক্সট্রা বি গুণ করছি, তাহলে একটা বি দ্বারা ভাগ করে দিই। তাহলে এ বি কস থিটা মানে আবার কি, এ ডট বি ডিভাইডেড বাই বি। সো খেয়াল করেন, এই যে এত কিছু করলাম, মনে রাখার একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দিব। এত কিছু মনে রাখতে হয় না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখনই ইনশাল্লাহ মাথায় ঢুকাই দিব, সারা জীবন মনে থাকবে, কখনোই ভুলবেন না। দেখেন তো এখানে কার উপরে লম্ব বিক্ষেপ, এই যে আমরা এই চিত্রটা যখন দেখতেছি, লম্ব বিক্ষেপ কার উপরে, বি ভেক্টরের উপরে না, কার উপরে, বি এর উপরে। তাহলে বি এর উপরে একটু তাকান, কার উপরে, বি এর উপরে ডট বি বসাইছি। সো যার উপরে লম্ব বিক্ষেপ, কার উপরে, বি এর উপরে, তাহলে নিচে বি এর মান রাখছি, উপরে এ ডট বি করছি, কাজ শেষ। সো চলেন আবার দেখাই। তাহলে আমি একটু জিনিসগুলোকে একটু গুছিয়ে লিখে দেই। নাম্বার ওয়ান প্রপার্টি, এ ভেক্টর এর উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। কার উপরে, এ ভেক্টরের উপরে। তাহলে এর উপরে নিয়ে যাব এ ডট বি কে। আর
বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কার উপর? বি এর উপর। তাহলে বি এর উপরে এ ডট বি কে নিয়ে আসবো। সুন্দর মতো কাজ শেষ হয়ে গেল। এখন তাহলে দেখেন, আপনাদের কিন্তু লম্ব অভিক্ষেপ নিয়ে আর কোনো ঝামেলা থাকারই কথা না, উচিত না। এত সহজভাবে যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ কোনো ঝামেলাই হবে না। এখন চলেন একটু ঝামেলা দেখি যে এখান থেকে কি কি ধরনের গাণিতিক সমস্যা তৈরি হতে পারে। কোশ্চেন, তো সরাসরি একটা ম্যাথমেটিক্যাল প্রয়োগে আমি দেখাবো। এ একটা ভেক্টর যদি লিখি 3i প্লাস 2j মাইনাস 4k, এটা একটা ভেক্টর। ও বি আর একটা ভেক্টর, এটা হচ্ছে i মাইনাস j প্লাস 2k, এটা দেওয়া আছে। এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে জিজ্ঞেস করা হলো এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। আমাদের বলেই দিছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা সলভ করতে যাই। সলভ, এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। সূত্র তো মুখস্থ করার কিছু নাই। কার উপরে? এর উপরে। এ উপরে এ ডট বি। আমার এখন তাহলে এ ডট বি এর মান লাগবে আর এ এর মান লাগবে। চলেন এ ডট বি এর মান আগে নির্ণয় করি। এ ডট বি মানে কি? একটু আগে সূত্র কি পড়ছিলাম? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা ছিল ডট গুণফলের সূত্র। তাহলে এ এক্স, এখানে আয়ের উপাংশ কত? 3, তাহলে এক্স হচ্ছে 3। বি এক্স, আয়ের এখানে সঙ্গে সহগ কত? 1, তাহলে 3 ইন্টু 1 প্লাস এ ওয়াই, যে এর সঙ্গে কত আছে? 2। বি ওয়াই, যে এর সঙ্গে কত আছে? -1। এ জেড, কে এর সঙ্গে কত আছে? -4। বি জেড, কে এর সঙ্গে কত আছে? 2। সো 3 - 2 - 8 -7 হচ্ছে এ ডট বি। আর কি লাগবে? এ ভেক্টরটার মান লাগবে। তাহলে এ ভেক্টরের মান ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এ এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, এই যে এ এক্স স্কোয়ার 3 স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার -4 স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাবো 9 4 13 আর 16তে আসে হচ্ছে √29। তাহলে এ ভেক্টরের মান √29। তাহলে এখন এখানে এসে লম্ব বিক্ষেপ -7 ডিভাইডেড বাই √29। একটু ছোট্ট একটা ঝামেলা তৈরি হয়ে গেল। এখন সেই ঝামেলাটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। লম্ব বিক্ষেপ মানে কি? ভূমি বরাবর দূরত্বটা না? চলেন একটু দেখি। আমরা যখন লম্ব বিক্ষেপ পড়তে শুরু করলাম, একটা ভেক্টর মানে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ যখন নির্ণয় করতেছি, এটা আমরা কি দেখতেছি? যে ভূমি বরাবর দূরত্ব কত, এইটা প্লাস মাইনাস কেমনে হয়? এটা তো জাস্ট একটা মান। এই মানের বেলায় এখনকার ম্যাথে মাইনাস চলে আসলো। আপনার লম্ব বিক্ষেপ আসলো মাইনাস। তাহলে লম্ব বিক্ষেপ মাইনাস কখন আসবে, লম্ব বিক্ষেপ প্লাস কখন আসবে, সেটা দিয়ে তো একটা অনুধাবনমূলক প্রশ্ন করাই যায় যে একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ ঋণাত্মক বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। আপনাকে ব্যাখ্যা দিয়ে দিল। তখন কি করব? তাহলে চলেন এখান থেকে আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন উৎপত্তি হইতে পারে। সেই প্রশ্নটার ব্যাখ্যা আমরা খুঁজবো একদম সরাসরি গাণিতিকভাবে। চলেন আমি একেবারে সোজা সাপটা আপনাদেরকে থিওরি না দেখিয়ে ম্যাথ দিয়ে এক্সাম্পল আকারে বুঝায় বলবো কখন লম্ব অভিক্ষেপ ধনাত্মক হবে এবং কখন লম্ব অভিক্ষেপ ঋণাত্মক হবে। সেটা একদম ডিরেক্টলি আমি আপনাদেরকে গাণিতিক এক্সাম্পল এবং গ্রাফ দুটোর সাহায্যে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। সো আমি আগে একটা অ্যাক্সিস আঁকি।
এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম, আমি এখানে ভেক্টর আঁকবো। সো ভেক্টর আঁকার আগে আমি একটু গ্রিড এঁকে নিই। গ্রিড মানে হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর কিছু দাগ টেনে নেই। সো এক্স অক্ষ বরাবর কিছু দাগ টানলাম, এবার ওয়াই অক্ষ বরাবর কিছু দাগ টানি। ওকে, আমি এখানে এক্স এবং ওয়াই অক্ষ দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকছি। তাহলে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি দুইটা ভেক্টর নিব। একটা ভেক্টর ধরেন এ নেই, এ একটা ভেক্টর, এটা নেই 2i প্লাস 3j ভেক্টর, আর একটা ভেক্টর বি নেই 3i। সো আমি দুটো ভেক্টর এ ভেক্টর 2i প্লাস 3j নিচ্ছি, বি ভেক্টর নিচ্ছি 3i। তাহলে ভেক্টর দুইটাকে এখানে একটু আঁকি, চলেন। সো আমি যদি বি ভেক্টরটাকে আঁকি, দেখেন বি ভেক্টর 3i, তাহলে বি ভেক্টর যদি 3i হয়ে থাকে, এখান থেকে যাত্রা শুরু করলাম, এক্স অক্ষে 3 ঘর যাব, বি ভেক্টর এখানে 3i, এটা হচ্ছে বি ভেক্টর। আর এ ভেক্টর সমান 2i প্লাস 3j, তার মানে এক্স অক্ষে 2 ঘর, যে ওয়াই অক্ষে কয় ঘর উঠবো, 3 ঘর উঠবো। তাহলে 2i প্লাস 3j এটা হচ্ছে আমার এ ভেক্টর। এ ভেক্টরটাকে আমরা তাহলে আঁকি এখন 2i প্লাস 3j, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এখন দেখেন, আগে চিত্র থেকে দেখে নেই, আমি এ ভেক্টর থেকে যদি একটা লম্ব টানি বি ভেক্টরের উপরে, এ ভেক্টর থেকে একটা লম্ব যদি টানি বি ভেক্টরের উপরে, এটা লম্ব। তাহলে লম্ব টানার পরে বেস বা ভূমিতে যে অংশটুকু পাচ্ছি, এই অংশটুকু লম্ব অভিক্ষেপ। তাহলে এই অংশটুকু কয় একক, 1 2 একক, তাহলে এটা 2 একক মানের একটা লম্ব অভিক্ষেপ তৈরি করার কথা। সো তাহলে দেখেন বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত একক হওয়ার কথা, 2 একক হওয়ার কথা। এটা কিন্তু আমাকে চিত্রটা বলতেছে। এখন চলেন আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, কার উপরে, বি এর উপরে, নিচে বি উপরে এ ডট বি। তাহলে আমরা যখন এ ডট বি করব, খেয়াল করেন 2i প্লাস 3j ডট 3i ডিভাইডেড বাই বি এর মান কত, বি ভেক্টরের মান তো 3 এমনিতেই বুঝতেছি। তাহলে খেয়াল করেন 6i ডট i প্লাস 9j ডট i, জে ডট আই যেহেতু 0, আই ডট আই যেহেতু 1, 6/3 ইকুয়ালস টু 2। খেয়াল করেন গাণিতিকভাবে কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখানেও দেখতেছি অ্যান্সারটা 2। তার মানে যদি এরকম হয় ভেক্টরটা যেদিকে আছে লম্ব সেদিকেই হইছে, অ্যাকচুয়াল ভেক্টরটা যেখানে আছে তার উপরে আমি লম্ব আঁকতে পারতেছি, তাহলে লম্ব অভিক্ষেপটা কি আসবে, ধনাত্মক আসবে। আবার রিপিট করতেছি, অ্যাকচুয়াল ভেক্টর যেদিকে আছে লম্বটা যদি তার উপরে আঁকা সম্ভব হয়, তাহলে আমার যে লম্ব অভিক্ষেপ সেটা কি আসবে, ধনাত্মক আসবে। এখন একটু সিস্টেমটাকে চেঞ্জ করি, আমরা এক্সাম্পলটা একটু চেঞ্জ করি। সো আমি এখন আপনাদেরকে আর একটা এক্সাম্পলে নিয়ে যাব। সেকেন্ড এক্সাম্পলে যাই আমরা। আমরা আবার একটু গ্রিডটা আঁকি। এখানে আমরা একটু গ্রিডটা এঁকে নিচ্ছি। তাহলে দেখেন আমি গ্রিড তৈরি করে নিলাম। এখন এই গ্রিডের মধ্যে আমি আবার দুইটা ভেক্টর আনবো। আমি এখন একটা ভেক্টর এ আনি -2i প্লাস 3j। কারণ ভেক্টরটা হচ্ছে -2i প্লাস 3j।
আর বি ভেক্টরটা আমি নিয়ে আসি 3i। সো বি ভেক্টরটা চেঞ্জ করিনি, এ ভেক্টরটা আমরা শুধু চেঞ্জ করে ফেলছি। এখন দেখি চলেন বি ভেক্টর আঁকি 3i। তাহলে 3i ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 3 একক যাবে, 3i, এটা বি ভেক্টর। আর এ ভেক্টর -2i+3j, তাহলে এই পয়েন্ট থেকে -2i বাম দিকে যাব 2 ঘর, এরপর 3j উপর দিকে 1 2 3 ঘর উঠব, তাহলে -2i+3j ভেক্টরটা হবে এইরকম, এটা এ ভেক্টর। এবার একটু তাকিয়ে দেখেন, লম্ব বিক্ষেপ মানে কি? ভেক্টর থেকে ভূমির উপরে একটা লম্ব টানতে হয়, তাহলে ভেক্টর থেকে ভূমির উপরে একটা যদি লম্ব টানি, সেটা কি বি ভেক্টরের উপরে পড়লো? এটা কিন্তু বি ভেক্টরের উপরে পড়ে নাই, সে বি ভেক্টরের বাইরে চলে গেছে। তাহলে আমার এখানে যে লম্ব অভিক্ষেপটা তৈরি হচ্ছে সেটা কি ভেক্টরের উপরে না ভেক্টরের বাইরে? এটা ভেক্টরের বাইরে। এর আগে যে লম্ব বিক্ষেপটা ছিল সেটা ছিল জাস্ট ভেক্টরটার উপরে, ভেক্টরটার শরীরের উপরেই পড়ছে, এই জন্য আসছে পজিটিভ। আর যদি লম্ব অভিক্ষেপটা ভেক্টরের বাইরে চলে যায় সেটা কি হবে? নেগেটিভ হবে। সুতরাং তাহলে এখন চলেন দেখি, এইখানে 2 এককই আছে কিন্তু সেটা প্লাস না, সেটা -2 একক। কিভাবে আসে সেটা দেখি আমরা। বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, কার উপরে? বি এর উপরে। কার? এর। তাহলে এ ডট বি, নিচে বি। এখন এ ডট বি -2i+3j ডট 3i ডিভাইডেড বাই বি এর মান 3, এখানে -6 ডিভাইডেড বাই 3 -2। খেয়াল করেন, তাহলে আমার ডট গুণফল থেকে আমরা লম্ব বিক্ষেপ বের করতে পারি। লম্ব বিক্ষেপ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে, তাহলে আমরা শর্তগুলো একটু গুছিয়ে লিখে রাখি যাতে আমাদের পরবর্তীতে ঝামেলা পোহাতে না হয়। দেখেন, একটু খেয়াল করেন, যদি লম্ব বিক্ষেপ ধনাত্মক হয় ভেক্টর দুইটার মাঝখানের কোণ কি? সূক্ষ্মকোণ। লম্ব বিক্ষেপ থেকে বলা যাবে ভেক্টর দুইটার মাঝখানের কোণ কি? সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এখানে খেয়াল করেন, লম্ব বিক্ষেপ ঋণাত্মক মানে ভেক্টর দুইটার মাঝে কোণ কি? স্থূলকোণ। সুতরাং দুইটা ভেক্টরের মাঝখানের কোণটা কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ সেটা লম্ব বিক্ষেপ থেকেও বলা যায়। যদি লম্ব বিক্ষেপ পজিটিভ আসে, তার মানে যদি এরকম হয় লম্ব বিক্ষেপ ধনাত্মক আসতেছে, তার মানে ভেক্টর দুইটার মাঝখানের কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আর যদি লম্ব বিক্ষেপ ঋণাত্মক আসে, তার মানে ভেক্টর দুইটার মাঝখানের কোণ কখনোই সূক্ষ্মকোণ না, সেটা স্থূলকোণে আছে। তাহলে এখন বেশ কিছু জিনিসপত্র আমরা একসাথে পয়েন্ট আউট করতে পারি। দেখেন, নাম্বার 1, লম্ব বিক্ষেপ ধনাত্মক হলে লম্ব অভিক্ষেপ ধনাত্মক হলে অভিক্ষেপটুকু ভেক্টরের উপরে, যে অভিক্ষেপটুকু আসতেছে এইটা ভেক্টরের উপরেই থাকে। আর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ। এবং লম্ব বিক্ষেপ যদি ঋণাত্মক হয়, অভিক্ষেপটুকু, খেয়াল করেন, ধনাত্মক হলে ভেক্টরের উপরে, আর যদি ঋণাত্মক হয় তাহলে অভিক্ষেপটুকু কোথায়? এই যে পাদবিন্দু যে আছে এটা থেকে কিন্তু বর্ধিতাংশের উপরে। রিপিট করতেছি, যদি আমার ধনাত্মক হয় লম্ব বিক্ষেপ সেটা জাস্ট ভেক্টরের উপরে পড়তেছে, কিন্তু যদি ঋণাত্মক হয় তাহলে পাদবিন্দু থেকে অভিক্ষেপটা বর্ধিতাংশের উপরে। সুতরাং লম্ব বিক্ষেপ ঋণাত্মক হলে অভিক্ষেপটুকু পাদবিন্দু থেকে বর্ধিতাংশের উপর।
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ স্থূলকোণ। তাহলে এই ছিল লম্ব অভিক্ষেপের একেবারে বিস্তারিত আলোচনা। মানে এইটুকু যদি মাথায় থাকে, আপনাদের ইনশাল্লাহ লম্ব অভিক্ষেপ নিয়ে কেউ কোথাও আটকাতে পারবে না। এখন দেখেন, আমি শুরু করছিলাম যখন, তখন আপনাদেরকে বলছিলাম লম্ব অভিক্ষেপ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বা লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই লম্ব অভিক্ষেপ থেকে উপাংশে যাব কিভাবে? উপাংশটা হচ্ছে ভেক্টর রাশি। কারণ দেখেন, আমরা যখন একেবারে শুরুর দিকে লব্ধি উপাংশ এই সংজ্ঞাগুলো পড়ছি, তখনই তো পড়ছি যে যে সকল ভেক্টরকে যোগ করে লব্ধি পাই সেগুলো হচ্ছে উপাংশ। তাহলে উপাংশ অবশ্যই ভেক্টর রাশি। লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি, উপাংশ কি ভেক্টর রাশি। তাহলে এখন কিভাবে উপাংশ নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। সো চলেন আমরা একটু উপাংশ নির্ণয়ে যাব। ওকে, এখন খেয়াল করেন, আমরা লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে যদি তফাৎটা দেখি, তাহলে তফাৎটা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি। সো আমি একটু ডিফারেন্সটা লিখি। লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি, শুধু মান আছে, দিক নেই। আর উপাংশটা ভেক্টর রাশি, মান ও দিক উভয়ই আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা লম্ব অভিক্ষেপ বের করতে শিখছি, উপাংশ কিভাবে বের করতে শিখব? ঠিক আছে, এখন দেখেন, দিক নির্দেশ করা হয় সাধারণত একক ভেক্টরের মাধ্যমে। আমরা যখন একক ভেক্টরের ডেফিনিশন বা সংজ্ঞা পড়ছি, তখন কিন্তু বলছিলাম যে একক ভেক্টর কোনো একটা ভেক্টরের কি নির্ণয় করে, কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। তার মানে আমরা যদি লম্ব অভিক্ষেপের সঙ্গে একটা একক ভেক্টর আনি, তাহলে উপাংশ পাবো। সো আমি এখানে লিখে দিচ্ছি, একক ভেক্টর দিক নির্দেশ করে। দেখেন, একটু আবার রিপিট করি, রিভিউ করতে তো দোষ নাই। এ একটা ভেক্টর, এটাকে যদি এক্স আই প্লাস এ ওয়াই যে আমরা বলি, খেয়াল করেন, এ এক্স আই, এখানে যে আই যে একক ভেক্টরটা আছে, এটা কি নির্দেশ করে? এটা এক্স অক্ষ বরাবর। আর এখানে এই যে যে একক ভেক্টরটা আছে, এটা কি নির্দেশ করে? এটা ওয়াই অক্ষ বরাবর। তার মানে একক ভেক্টরটা সবসময় দিক নির্দেশক। তার মানে আমি যখন উপাংশটা বের করব, তখন আমার একটা একক ভেক্টর লাগবে। তাহলে যে ডিরেকশনে আসি, বা যে একক ভেক্টরের ডিরেকশনে আসি, সেই একক ভেক্টরটা লম্ব অভিক্ষেপের সঙ্গে নিয়ে আসলেই অ্যাকচুয়ালি আমরা কি পাবো? উপাংশ পাবো। তাহলে উপাংশ যখন আমরা নির্ণয় করতে যাব, উপাংশ ইকুয়ালস টু লম্ব অভিক্ষেপ, আর সঙ্গে আমরা একক ভেক্টর নিয়ে আসব। তাহলে এইখানে কোশ্চেনটা হচ্ছে, কার একক ভেক্টর নিব? এই যে একক ভেক্টরটা নিব, এটা কার একক ভেক্টর নিব সেটা আমরা এখন একটু গ্রাফিক্যালি দেখব। চলেন, গোটা জিনিসটাই আমি আপনাদেরকে এখন গ্রাফিক্যালি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন, আমরা ধরেন দুটো ভেক্টর আবারও আগের মতো এ আর বি ভেক্টর নেই। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন প্রশ্ন করা হলো, এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ কার দিকে? এ এর দিকে। কার উপাংশ? বি ভেক্টরের উপাংশ। তাহলে সেটা কিভাবে নির্ণয় করব? আমাদের এখানে চ্যালেঞ্জ বা প্রশ্নটা যদি আমি করি এইভাবে, যে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর এর দিক বরাবর
বি ভেক্টরের উপাংশ। একটু চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, আর সূত্র মনে রাখার পদ্ধতি শিখিয়ে দিব, টেনশন নিয়েন না। তো চিত্রটা আঁকি, বি ভেক্টর থেকে আমি লম্ব অভিক্ষেপ আঁকি। তাহলে এই অংশটুকু লম্ব অভিক্ষেপ। এবার মনোযোগ দিয়ে দেখেন তো, এইখানে যদি একটা ভেক্টর নিয়ে আসি, এই ভেক্টরটা বি ভেক্টরের উপাংশ হয়ে যাচ্ছে না? একটা ভেক্টরের অনেক অসংখ্য উপাংশ নির্ণয় করা সম্ভব। সো আমি যখন বি ভেক্টর থেকে একটা লম্ব টানতেছি, মাটিতে যে দৈর্ঘ্য আছে এটা লম্ব অভিক্ষেপ। তাহলে আমি যদি এইটাকে একটা ভেক্টর আকারে দেখাই যে এইটা একটা ভেক্টর আমার, তাহলে এই যে ভেক্টরটা নিচে, এই যে ভেক্টরটা, এটাই কি কার দিকে? এ ভেক্টরের দিকে। কার উপাংশ? বি ভেক্টরের উপাংশ। তাহলে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের যে উপাংশ সেটা হচ্ছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকুকে কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখি। এইটুকু কি ছিল আগে? লম্ব অভিক্ষেপ ছিল না? কার উপরে লম্ব অভিক্ষেপ ছিল? এর উপরে। তাকায় দেখেন, কার উপরে লম্ব অভিক্ষেপ ছিল? এর উপরে। এর উপরে, তাহলে এ উপরে ছিল এ ডট বি। তাহলে আমরা লম্ব অভিক্ষেপটুকু পাইছি। এইবার এই দিকে ভেক্টর যদি দেখতে চাই, এটা কার বরাবর? এ ভেক্টরের দিকে। তাহলে একটা ভেক্টরের দিক কি তার একক ভেক্টর থেকে আসে না? তাহলে এ ভেক্টরের দিকে একক ভেক্টরটা কি? এর একক ভেক্টর এ ক্যাপ। কাজ শেষ। সো আমি কিন্তু আবারও রিপিট করতেছি, আমরা জানি যে কোনো ভেক্টর এর দিক নির্দেশ করে তার একক ভেক্টর। তাহলে এ যদি একটা ভেক্টর হয় ক্যাপিটাল এ, তার একক ভেক্টর হচ্ছে এ স্মল এ ক্যাপ। তাহলে আমার এখানে লম্ব বিক্ষেপটুকু কিভাবে আসবে? এ ভেক্টরের উপরে লম্ব বিক্ষেপ, কার উপরে? এর উপরে। দেখেন এর উপরে, তাহলে এর উপরে এ ডট বি বসায় দিছি, লম্ব বিক্ষেপ পেয়ে গেছি। উপাংশ পাওয়ার জন্য সঙ্গে দিকটা গুণ করে দিতে হবে। দিকটা কি? এ ভেক্টরের একক ভেক্টর স্মল এ ক্যাপ। কাজ শেষ। তাহলে এ ভেক্টরের দিক বরাবর এটা বি ভেক্টরের উপাংশ। এখন খেয়াল করেন, জাস্ট একটু মনোযোগ দেন। কার দিকে? এর দিকে। কার দিকে? এর দিকে। এই যে নিচে এ রাখছি, উপরে এ ডট বি করছি, সঙ্গে কার দিকে? এর দিকে, তাহলে এ ক্যাপ। তাহলে এবার দেখেন সূত্র কিভাবে মনে রাখতে হয়। বি ভেক্টর এর দিক বরাবর এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিক বরাবর কার দিকে? বি এর দিকে। তাহলে বিটা নিচে রাখবো, উপরে এ ডট বি আনবো। কার দিকে? বি এর দিকে। তাহলে বি এর দিকে একক ভেক্টর স্মল বি ক্যাপ। শেষ। সো সূত্র মুখস্থ করতে হয় না, সূত্র আপনার একটু বোঝা থাকলে ইজিলি পারা যায়। তাহলে চলেন আমরা এখন এই যে উপাংশ নির্ণয়ের থিওরিটা শিখলাম, এটার একটু গাণিতিক প্রয়োগ দেখি যে কিভাবে উপাংশ নির্ণয় করা যাচ্ছে, এটার গাণিতিক প্রয়োগ কি রকম হতে পারে সেটা আমরা এখন একটু দেখে ফেলি ইনশাল্লাহ। তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা সিম্পল কোশ্চেন জেনারেট করি। কোশ্চেন, এ ভেক্টর, একটা ভেক্টর লিখি 3i মাইনাস 4j প্লাস 2k, এবং বি আর একটা ভেক্টর লিখি মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k। সো আমি দুইটা ভেক্টর লিখলাম, একটা এ ভেক্টর 3i মাইনাস 4j প্লাস 2k, আর বি একটা ভেক্টর মাইনাস আই প্লাস 2j মাইনাস 3k। এই দুইটা ভেক্টর যদি হয়, এ ভেক্টর এর দিক বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। কার দিকে? এর দিকে। কার উপাংশ? বি এর উপাংশ। তাহলে সুন্দর মতো সলভ করি আমরা। দেখেন সূত্র মুখস্থ রাখবো না, এ ভেক্টর এর দিক বরাবর বি ভেক্টর এর উপাংশ, এ এর দিক বরাবর, তাহলে নিচে এ, উপরে তাহলে এ ডট বি, আর এর দিক বরাবর তাহলে এ ক্যাপ। সুন্দর মতো সূত্র লিখে ফেললাম। এখন তাহলে আমাদের কি কি জিনিসপত্র দেখতে হবে এখানে? প্রথমেই এ ডট বি নির্ণয় করতে হবে। চলেন একটা একটা করে নির্ণয় করি।
এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে এখানে এক্স কত 3, বি এক্স কত এখানে -1, এ ওয়াই কত -4, বি ওয়াই কত 2, এ জেড কত 2 আর বি জেড কত -3। তাহলে 2 ইন্টু -3, তাহলে -3 -8 -6, তাহলে এটা হচ্ছে -11 -6 -17। তাহলে এ ডট বি পেয়ে গেছি -17। এখন এ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। এ ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাবো রুট ওভার এ এক্স 3 স্কোয়ার -4 স্কোয়ার আর +2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ক্যালকুলেশন যদি করি 9 16 আর 4, এখানে দেখেন 9 আর 16 25 আর 4 29, 9 16 4, তাহলে রুট ওভার 29। এটা হচ্ছে এ ভেক্টরের মানটা। আর একক ভেক্টর, একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? এ ক্যাপ সমান ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ভেক্টরটা 3i - 4j + 2k ডিভাইডেড বাই এ ভেক্টরের মান রুট ওভার 29। কাজ শেষ। এখন তাহলে এই মানগুলাই তো আমি এখানে ইউজ করব, তাই না? এ ডট বি, এ ডট বি হচ্ছে -17 আর নিচের এ হচ্ছে রুট ওভার 29। দেখেন এ ডট বি এর মান এখান থেকে -17 পেয়েছি, -17 বসিয়েছি। এর মান রুট ওভার 29 পেয়েছি, রুট ওভার 29 বসিয়েছি। আর একক ভেক্টর এ কত? একক ভেক্টর এ হচ্ছে 3i - 4j প্লাস 2k ডিভাইডেড বাই রুট ওভার 29। সো -17/29, 3i - 4j প্লাস 2k। এই হচ্ছে তাহলে আমাদের দেখেন এইখানে উপাংশ বের করার ম্যাথ। আমরা আজকের লেকচারে আরেকটা জিনিস জাস্ট শুরু করব, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা শুরু করব। আমরা শুরুতেই যখন আমি আপনাদেরকে বলছিলাম গুণ দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে স্কেলার গুণনের বা ডট গুণনের একেবারে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন আমরা শুরু করব তাহলে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। তাহলে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কাকে বলে সেই ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়ে আমি শুরু করব। ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। একটু নামটার দিকে খেয়াল করেন যে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এইখানে দুটো ভেক্টরকে গুণ করার পরে অবশ্যই গুণফলটা একটা কি রাশি হতে হবে? ভেক্টর রাশি হতে হবে। সো দুটা ভেক্টরের গুণ করার ফলে গুণফলটা যদি ভেক্টর রাশি হয় সেটাকে আমরা কি বলবো? ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলবো। তাহলে চলেন আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখে ফেলি। দুইটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হলে তাকে ক্রস গুণফল বলে। মানে আমি যখন দুইটা ভেক্টর রাশি গুণ করব, এই গুণফলটা নিজে যদি ভেক্টর রাশি হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলবো? ক্রস গুণফল বলবো। তাহলে এটা ডেফিনেশন বা সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়েছে যে এ যদি একটা ভেক্টর হয় আর বি যদি একটা ভেক্টর হয়, এ আর বি দুটো ভেক্টর, তাহলে আমার এই দুইটাকে যখন গুণ করতেছি এ ক্রস বি, দেখেন ডট গুণনে গুণফলটা রাইট সাইডে যেটা আসছে সেটা স্কেলার রাশি ছিল, কিন্তু ক্রস গুণফলে গুণফলটা তো আর স্কেলার রাশি না, গুণফল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে রাইট সাইডে এখন যেটা পাবো সেটা হচ্ছে এ বি সাইন থিটা, এটা হচ্ছে তার মান, আর সঙ্গে একটা একক ভেক্টর এন আছে।
এই যে দেখেন ক্রস গুণফল থেকে যে গুণফলটা পাচ্ছি সেই গুণফলটা কিন্তু এখন একটা ভেক্টর রাশি, কারণ কি এখানে একটা একক ভেক্টর, এই যে এনটা একটা একক ভেক্টর দেওয়া আছে, আর এই এন একক ভেক্টরটা ক্রস গুণফলের কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ক্রস গুণফলের দিক কোন দিকে? আমাদের তো সেটা জানা দরকার, যে আমি বলছি ক্রস গুণফলের একটা দিক আছে, তাহলে দিকটা কোন দিকে সেটা আমাদের জানতে হবে। চলেন আমরা সেই জিনিসটা জানি একটু। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্রস গুণফলের দিক। আজকের লেকচারের এটি লাস্ট টপিক, আমরা ক্রস গুণফলের দিক দেখব। ক্রস গুণফলটা কোন দিকে কাজ করে। এখন ক্রস গুণফলটা সবসময়ই তলের উপর লম্ব বরাবর কাজ করবে, হয় তলের উপর লম্ব বরাবর উপরের দিকে কাজ করবে, না হলে নিচের দিকে কাজ করবে। এখন আমি জিনিসটা একটু বুঝিয়ে বলবো, যদিও জিনিসটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বোঝাটা কষ্টকর, আমরা একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যাব, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে যাব সেটা আমি একটু আপনাদেরকে এক্সাম্পল আকারে বুঝিয়ে বলতেছি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। সো আমি যেটা করব সেটা হচ্ছে, আমার হাতে একটা কাগজ আছে, দেখেন এখানে একটা কাগজ আছে, এই কাগজটা একটা দ্বিমাত্রিক সারফেস বা দ্বিমাত্রিক তল। এখন এই তলের উপরে আমি দুটো ভেক্টরকে আঁকবো। চলেন আমি এই তলের উপরে দুটো ভেক্টর আঁকি। সো দেখেন এই যে তলের উপরে আমি দুটো ভেক্টর রাখছি, এ আর বি ভেক্টর। এখানে কয়টা ভেক্টর আছে? দুটো ভেক্টর, এ আর বি, দুটো ভেক্টর। এখানে এ ভেক্টর, উপরে কি ভেক্টর? বি ভেক্টর। আমি একটা তলের উপরে আঁকছি ভেক্টর দুইটা। এখন আমি এর সঙ্গে বি এর যখন ক্রস গুণফল করব, এই ক্রস গুণফলের দিক হবে এই তলের উপরে লম্ব বরাবর। এখন একটা তলের উপর লম্ব তো দুইভাবে আঁকতে পারি আমরা। কিভাবে একটা তলের উপর লম্ব দুইভাবে আঁকতে পারি? একটা তলের উপর লম্ব এই দিকে আসতে পারে, আপনার দিকে আসতে পারে, অথবা উল্টা দিকে যাইতে পারে। আমি তলটাকে যদি এইভাবে ধরি, এই তলটাকে এইভাবে ধরলাম, দেখেন তলটাকে এইভাবে ধরি, এই তলের উপর লম্ব এই দিক থেকে যেমন আঁকা যায় এই দিক থেকেও আঁকা যায় না? তাহলে একটা তলের উপর লম্ব কি দুই দিক থেকে আসতে পারে না? এই তলের উপর লম্ব সামনের দিকে যেমন যেতে পারে, পিছনের দিকেও যেতে পারে। কখন সামনে যাবে, কখন পিছনে যাবে, এটার জন্য অবভিয়াসলি কোনো একটা রুল, কোনো একটা ফর্মুলা থাকা উচিত। সেটা এখন আমরা একটু দেখব। ধরেন আমি কোনো একটা তলের উপরে দুটো ভেক্টর রাখছি, এ আর বি, দুটো ভেক্টর, এটা এ ভেক্টর আর এখানে আছে বি ভেক্টর। এখন আমি তো চাইলে এ ক্রস বি করতে পারি। খেয়াল করেন, আমি চাইলে এ ক্রস বি করতে পারি। তাহলে আমি যদি এ ক্রস বি করি, কার সঙ্গে কাকে ক্রস গুণফল করতেছি? এর সঙ্গে বি কে, এ ক্রস বি। তাহলে এইটার মান এ বি সাইন থিটা। এইবার খেয়াল করেন, এ বি সাইন থিটা যখন আমি মান বললাম, মান নিয়ে সমস্যা নেই, চ্যালেঞ্জটা দিক নিয়ে। এইখানে এ থেকে বি এর দিকে যখন যাচ্ছি, এই যে যে ঘূর্ণন, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আপনাদেরকে ত্রিকোণমিতিক কোণ পড়ানোর সময় খুব ভালো মতো এটা বলছিলাম, যে যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ধনাত্মক কোণ, ক্লকওয়াইজ ঘুরলে ঋণাত্মক কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক কোণ, তার মানে উপরের দিকে উঠতেছি। তাহলে একক ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? তল থেকে উপরের দিকে। সুতরাং আমাদের এইখানে তাহলে একক ভেক্টরের যে ডিরেকশন, সেটা তল থেকে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। তাহলে একক ভেক্টর এন এর ডিরেকশন জাস্ট উপরের দিকে। সুতরাং এ বি সাইন থিটা এন, এইখানে এনটা পজিটিভ, কারণ এটা তল বরাবর উপরের দিকে যাচ্ছে। এখন আমি তো এ ক্রস বি না করে বি ক্রস এও করতে পারি। আমি কার সঙ্গে কার ডট গুণ ক্রস গুণফল করবো, এটা তো আমার এখতিয়ার। তাহলে আমি এখন এ আর বি ভেক্টর রাখলাম, কিন্তু আমি এইবার এ ক্রস বি করব না, আমি এখন বি ক্রস এতে আসব। বি এর সঙ্গে এ কে ক্রস গুণফল করব। কি করব? বি ক্রস এ করব। তাহলে বি ক্রস এ যখন করব আমরা, মানে কোনো চেঞ্জ নাই, মান কিন্তু এ বি সাইন থিটাই।
মানটা চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হবে? ভেক্টরটার দিক। এখন যদি এ ক্রস বি করার কারণে তল থেকে উপরের দিকে উঠি, অ্যান্টি ক্লকওয়াইজ তল থেকে উপরের দিকে, তাহলে ক্লকওয়াইজ নেগেটিভ তল থেকে নিচের দিকে নামবে। তাহলে আমার এখন নিচের দিকে যদি নেমে আসি, এইখানে যে ভেক্টরটা একক ভেক্টর, এটা কি মাইনাস এন, তাহলে মাইনাস এন চলে আসলো। সুতরাং ক্রস গুণ ফলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে তলের উপর লম্ব বরাবর বা পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে তলের উপরেই লম্ব থাকতেছে কিন্তু তল থেকে উপরের দিকে না, তলের নিচের দিকে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক বা তল হতে উপরের দিকে, আর ক্লকওয়াইজ ঋণাত্মক বা তল হতে নিচের দিকে। সো তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে ক্রস গুণফলের দিক। এখন আসেন, এইটুকু যেহেতু পড়ে ফেললাম, এখান থেকে আরেকটা জিনিস ডেভেলপড হয়ে যায়। দেখেন তো, আমি এখন বলতে পারি না এ ক্রস বি যেটা, আর বি ক্রস এ, তাকিয়ে দেখেন এ ক্রস বি, এ বি সাইন থিটা এন, বি ক্রস এ একটা কিন্তু মাইনাস চলে আসছে, তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ সমান না। তাহলে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, তার মানে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলছে না। সুতরাং বলতে পারি ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। ডট গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলতো। এখন তাহলে আমরা আবারও একটু খেয়াল করি, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু এন, আর বি ক্রস এ সমান মাইনাস এ বি সাইন থিটা ইন্টু এন। তার মানে বুঝতেই পারতেছি এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। সুতরাং এ ক্রস বি সমান কি আসতেছে? মাইনাস বি ক্রস এ আসতেছে। আর এই যে ক্রস গুণফলের যে দিকটা নির্ণয় করলাম আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ধনাত্মক বা তল থেকে উপরের দিকে, ক্লকওয়াইজ হলে ঋণাত্মক বা তল থেকে নিচের দিকে, এইটাকে অ্যাকচুয়ালি ডানহাতি স্ক্রু নিয়মও বলে। তাহলে এইখানে যে নিয়মটা আমরা শিখছি এটাকে বলা হয় রাইট হ্যান্ড স্ক্রু রুল বা ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে ক্রস গুণফলের দিক নির্ণয় করা যায়। খেয়াল করেন কেন এটা বলে দিচ্ছি, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে ডানহাতি স্ক্রু নিয়মটা ব্যাখ্যা করো। তখন কি ব্যাখ্যা করবেন? অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তল থেকে উপরের দিকে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরলে তল থেকে নিচের দিকে নেগেটিভ। এটাই কি ডানহাতি স্ক্রু নিয়ম। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলবো, আপনারা সবাই বাসায় এটা করতে পারবেন। যে কোনো একটা পানির বোতল নেবেন যে বোতলের মুখা ঘুরানো যায়। সো এটা একটু সবাই আজকে এই লেকচারটা দেখার পরেই করবেন। বাসায় যে কোনো একটা পানির বোতল হতে পারে, মানে হচ্ছে যে বোতলগুলা দিয়ে আমরা যে মাম বা অন্য যে কোনো পানির বোতল, আমি আবার বিজ্ঞাপন দিচ্ছি না মামের, আপনি মাম নিতে পারেন, অ্যাকুয়াফিনা নিতে পারেন, তারপর আরও যা যা আছে যে কোনো একটা ব্র্যান্ডের পানির বোতল নেন। পানির বোতলের মুখাটা আপনি খুলেন। সো এটা আমি আজকে দেখাবো না, এটা আপনাদেরকে আমি করতে বলবো, আমি নেক্সট লেকচারের শুরুতে দেখাবো, কিন্তু আজকে আপনাদেরকে করতে বলবো। যে আপনারা এই লেকচারটা দেখার পরে একটা পানির বোতল, পেপসির বোতল, কোকের বোতল, স্প্রাইটের বোতল, যে কোনো বোতলের মুখ খুলেন, সেটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরান তাহলে দেখবেন বোতলের মুখাটা উপরের দিকে আসতেছে, যদি ক্লকওয়াইজ ঘুরান দেখবেন বোতলের মুখাটা নিচের দিকে যাচ্ছে। ওখান থেকে আসছে ডানহাতি স্ক্রু নিয়মটা।
ওকে, তাহলে কিন্তু দেখেন আমরা আজকের লেকচারে ডট গুণফলের বাকি বেশ কিছু ব্যবহার করে ফেললাম আর ক্রস গুণফলের জাস্ট সূচনা করলাম। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে ক্রস গুণফলের বিস্তারিত আলোচনা এবং ক্রস গুণফলের ব্যবহার নিয়ে কথাবার্তা বলবো। সো আজকের লেকচারটা কিন্তু ইনশাল্লাহ তাহলে এই পর্যন্ত।